দেশের আরো 5 জন বাবা মায়ের মতো। না গো না, না গো না, তুমি এখনই এত ভেঙে পড়ছো কেন? প্রয়োজন হলে তুমি তোমার আগের মালিকের ছেলের সাথে কথা বলে তুমি ঠিকই বলেছ লক্ষ্মী। আমি রঞ্জন বাবুর সঙ্গে দেখা করব, আর তিনি পারবেন এই সমস্যার সমাধান করতে। তাহলে চলো, সারাদিন কর্মক্লান্ত হয়ে বাড়ি ফিরেছো, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিবে। চলো, ততক্ষণে নিশ্চয়ই ভাত হয়ে যাবে। চলো। কিন্তু এমনি ভাবে আমাদের আর কতদিন চলবে লক্ষ্মী? একদিন অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে তোমার সারা জীবনের ভরণ পোষণ সমস্ত দায়িত্ব আমি তোমার মাথায় তুলে নিয়েছিলাম। অথচ দেখো, আজ তোমায় আমি দুবেলা দুমুঠো ভাত খেতে দিতে পারি। এই তুমি কেন অবান্তর কথা বলছো গো? যার মাথায় তোমার মতো নরনারায়ণের আশীর্বাদ আছে, তার কি কখনো খিদে জ্বালা থাকে না? থাকে কিসে দুঃখ জ্বালা হতাশা? সে তো চিরদিন তোমার মতো দেব নরনারায়ণের পদসেবা করে বলবে, চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারে সঙ্গী, সঙ্গী আমরা আমার সঙ্গী, চিরদিনই তুমি যে আমার,
নাচ গান নিয়ে মেতে থাকবে, মজ মস্তি করবে, তা আমার জানার দরকার নেই। কিন্তু অফিসের কাজে কোনো গাফলাতে আমি সহ্য করব না। তা আমি জানি স্যার, তাই তো আমার কাজের ব্যাপারে আমি একদম নিখুঁত। তাহলে গোডাউন থেকে দিনের পর দিন এত মাল চুরি হচ্ছে কেন? আগে তো গোডাউনে মালের কোনো গড়মিল ছিল না। তখন সত্যম বাবু ম্যানেজার ছিলেন, এই শিবম বাবু আসার পর থেকেই। কিন্তু ম্যানেজার আর আপনি স্টোর কিপার। আমাকে তো তার নির্দেশ মতোই চলতে হয় স্যার। তাহলে আপনি বলতে চান ওই নতুন ম্যানেজার তার পদমর্যাদা অবমাননা করেছে? আমি কেন বলবো স্যার, আপনি স্যার নিজে অনুসন্ধান করে দেখুন। আর ফলটাও যে আপনার করতে শুভ হবে না, এ কথা আপনি ভালোভাবে জানেন তুষার বাবু। তার মানে আপনি বলতে চান এই গোডাউনে যতগুলো মাল চুরি হচ্ছে সেগুলো আমি করেছি? ঠাকুর ঘরে কে? আমি তো গোলা খাইনি। আমি কিন্তু ওই গোডাউন মাল চুরি হওয়ার কথা একবারও বলিনি তুষার বাবু। ঠিক আছে, আপনি ম্যানেজারের মতো থাকুন, অন্যের কাজে নাক গলিয়ে নিজের নাকটা কাটবেন না। উপযুক্ত কারণ থাকছে আছে বলে আমি না গোলাচ্ছি। কারণটা নিশ্চয়ই ওই 2 নম্বরই তোলাবাজকারী। চমৎকার! এইসব মহাপুরুষদের নির্ভর করে চলছে আমাদের কোম্পানি। স্যার, আচ্ছা, আপনারা বলতে পারেন আপনাদের মতো সাধু সন্ন্যাসীদের নিয়ে চললে এই কোম্পানি বন্ধ হতে ঠিক কতদিন সময় লাগবে? এ কথা আপনি কেন বলছেন স্যার? আমরা তো কেউ যে সাধু পুরুষ নন তা আপনাদের কথা স্পষ্ট হয়ে গেছে। আপনারা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন যে কোনো অন্যায় আর পাপ কাজে আপনারা একে অন্যের পরিপূরক। না না, আপনি কোনো ভুল করছেন স্যার। হ্যাঁ, কষ্ট বড় ভুলে আমি করছি। এতদিন আপনাদের মতো অসাধু ব্যক্তিদের উপর নির্ভর করে, কিন্তু আর নয়। এবার আমার পথ আমি নিজে দেখে নেব। স্যার, আমি বলছিলাম কি, নো, নেভার। আপনাদের কারো কোনো কথা শুনতে আমি চাই না। এরপর যদি কোনো মালপত্র চুরি যায় তাহলে যিনি চোর হিসাবে ধরা পড়বেন, বিগত দিনে সব চুরি যাওয়া মালের ক্ষতিপূরণ তাকেই দিতে হবে এবং উভয় হিসাবে থাকবে পুলিশের হাত করা। ইট ইজ মাই ফাইনাল ডিসিশন। ব্যাস, লেটা চুকাই বলে কেন? একেই বলে বাস কেন ঝাড়ে আয় আমার পেছনে। সালা সাধু চালতে চাইছে, সাধু। সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে মালিকের কাছে উনি। আর আপনি বা কোন সাধু পুরুষ? ওই 2 নম্বরের পয়সার অর্ধেক ভাগ আপনি নেননি? সেটা আমার শিক্ষাগত যোগ্যতা আর কারিশমার ফল। নইলে এত বড় কোম্পানির আমি একটা ম্যানেজার হতে পারতাম না। আর সেই অহংকারেই তো আপনি আমার মুখের গ্যারাজটা কেড়ে নিয়েছেন। আর যে ভুল আপনি করেছেন তার ফল কিন্তু একদিন আপনাকে পেতেই হবে। আপনার মুখের গ্রাস আমি কেড়ে নিয়েছি, তার মানে মানে আমি ম্যানেজার হয়ে ওই রিক্তার দিকে যদি হাত না বাড়াতেন আমি তাকে বিয়ে করতাম, কারণ আমি তাকে ভালোবাসি। কিন্তু সে যদি আপনাকে ভালোবাসতো তাহলে আমাকে ভালোবাসে বিয়ে করলো কেন? আপনার কিছু একটা ভুল হচ্ছে তুষার বাবু। না, আমার কোনো ভুল হয়নি, তাই আজও আমি বিয়ে করিনি। বেশ তো, ভালো একটা মেয়ে দেখে বিয়েটা করে ফেলুন। করবো, সেটা আপনার বোন সীতাকে বলুন। রাজি? রাজি কি বলছেন ভাইয়া? এ তো আমি হাতে চাঁদ পেলাম, কিন্তু আমার ওই শিক্ষিত আর রূপসী বোনকে বিয়ে করতে হলে 1 লাখ টাকা আপনাকে দিতে হবে। বলুন। ও বলুন, ওই বিয়ের দিনটা আপনি কবে ঠিক করবেন? ওই টাকাটা যেদিন আমি হাতে পাবো সেদিনের বিয়ের দিনটা ঠিক হবে। কিন্তু তার আগে যে তোর বাড়ির ওই জঞ্জালগুলো সাফ করতে হবে গো, সাফ। আর ওই ভর্তি জঞ্জাল রেখে তো বিয়ের মতো শুভ কাজটা হয় না। জঞ্জাল আমাদের বাড়িতে, সেগুলো আবার কি? তোমার বাপ আর মা। তোমার বাপটা হলো পাগল আর মাটা হলো বুড়ি। আর এই মডার্ন যুগের মেয়ে বাড়িতে ওগুলো তো অচল। বেশ,
টাকাটা পেয়ে বিয়ের দিনটা ঠিক করে আগে ওই দুটোকে বীর দূর করব। তাহলে তুষার, তুমি কাল টাকা নিয়ে আমার ওই বস্তির বাড়িতে এসো। আর শিবম, হ্যাঁ মাসি। তুমিও তোমার স্ত্রীকে নিয়ে আমার ওইখানে হাজির হও। ওখানে নাচ গান আর মজ মস্তির মধ্যে আমাদের অনেক কাজ করতে হবে। ওকে মাসি, তাহলে আগামীকালে আমি টাকা নিয়ে ওই বস্তি বাড়িতে চললাম। শিবম, আমার এই প্ল্যানটা তোমার কেমন লেগেছে? হ্যাঁ মাসি, আপনার কথা মতো আগামীকাল আমি আমার স্ত্রীকে নিয়ে আপনার ওই বস্তি বাড়ি যাচ্ছি। চলি, গুড বাই মাসি। এই সমাজের বুকে বেড়ে চলেছে আমার অনুগামী শয়তানের সংখ্যা। ওই যাদের উপর ভর করে এগিয়ে চলবে আমার শয়তানি কর্মকাণ্ডের বিজয় রথ। এই সভ্য শিক্ষিত ভদ্র সমাজের অধঃপতন আর ওই ছাত্র যুব সমাজের বিপদ দমন আর ঘরে ঘরে ক্রন্দন রোল তোলায় আমার একমাত্র মিশন। বলি কি হলো লো? কি হলো? বলি ছেলে হলো না মেয়ে হলো? বলি ছেলে হলো না মেয়ে হলো? ছেলে হলো না মেয়ে হলো দেখতে এসছো একটা অফিসে। তোমার মাথা ঠিক আছে তো? কেন থাকবে না গো বাবু? এই সমাজের মানুষগুলোর মাথা বন্ধক্য খারাপ হয়ে গেল, আমার মাথা কিন্তু ঠিকই আছে, আমার মাথা খারাপ হয়নি। কিন্তু কেউ সুস্থ থাকলে অফিসে ছেলে নাচাতে আসে? কেন আসবে না গো বাবু? এখন তো ওই হাটে ঘাটে মাঠে ময়দানে সদ্যজাত শিশু তো গড়াগড়ি খাচ্ছে, আর তাহলে অফিসেই আসবে না গো কেন? এখানে যারা কাজ করে তারা কি সবাই আমার মতো খিচড়ে নাকি গো বাবু? বিজনেস না হলো এটা একটা কোম্পানির অফিস, কোনো সুতি কাগায় নয়। তাই তোমার কোনো উদ্দেশ্য এখানে সফল হবে না। কে বলে আমার উদ্দেশ্য সফল হবে না? আমি আমার উদ্দেশ্য 100% সফল করেই যাচ্ছি। তাহলে আমি এখন আসি গো বাবু। কি হলো লো? কি হলো? বলি ছেলে হলো না মেয়ে হলো? আশ্চর্য, একজন নপুংস, সে কোন উদ্দেশ্যে অফিসে হানা দিয়েছে কে জানে, কিন্তু সবিতা এখনো ফিরছে না কেন? তবে কি সে বুঝলো যে আমি তাকে দয়া করে চাকরি দিয়েছি? তাহলে সে এটা বুঝলো না কেন দয়া নয় ভালোবাসি, আর ভালোবাসি বলে তাকে আমি চাকরি দিয়ে চোখের সামনে রাখতে চাইছি। হে, আজও তোমাকে আমি বোঝাতে পারলাম না যে তোমার পবিত্র ভালোবাসার যোগ্য যে আমি নই গো। তুমি বারে বারে একই কথা বলে আমায় দূরে সরিয়ে রাখতে চাইছো। তুমি কি আমার মনের কথা, অন্তরের ব্যথা কোনো কিছু বুঝতে চেষ্টা করবে না? সব বুঝতে পারলেও আমি কখনোই বাবু হয়ে চাঁদ ধরার সহজে আমার নেই গো। আমি কে দিয়ে এই ব্যাপার খুঁচাবো যে তুমি তো একজন ধনী শিল্পপতির একমাত্র সন্তান, আর আমি এক হত দরিদ্র ব্রাহ্মণের কন্যা। তোমার শিক্ষা বিবেক আর মনুষ্যত্ব দিয়ে। কিন্তু তোমার বাবা বড় অমতেও একটা নিম্ন গ্রামের মেয়েকে তার পুত্রবিদে মেনে নেবে কেন? তিনি তো চাইতেই পারতেন যে কোনো শিল্পপতির মেয়ে কিংবা ধনী পরিবারের অভিজাত্যের মেয়েকে। তুমি আমার বাবাকে চেনো না বলে এ কথা বলতে পারছো। তুমি জানো না যে তিনি কত উদার মহৎ। এই জগতে তিনি আমার একমাত্র ফ্যান, ফিলোজফার এন্ড গাইড।
কিন্তু কোনো কিন্তু নয় সবিতা, বাবাকে আমি তোমার সব কথা বলেছি। শুনে শুনে তিনি কি বললেন? কি বললেন সেটা তার মুখ থেকেই শুনবে। এসো আমার সঙ্গে। না গো না, আমার যে ভীষণ ভয় করছে গো। ওই তার মতো দেবতার কাছে মাথা তুলে দাঁড়ানোর যে দুঃসাহস আমার নেই গো। তাই তোমার দেওয়া অপার করুণার টান তুমি ফিরিয়ে নাও গো, তুমি ফিরিয়ে নাও। আমাকে তুমি যে কোনো একটা চাকরি করে দাও, যে কোনো চাকরি। হবে না, এটা কোনো দাতব্যশালা নয় যে দু হাতে চাকরি বেরানো হবে। আপনি এখানে এখানে না এলে কি করে দেখতে পেতাম এই স্বর্গীয় দৃশ্য? কি করে দেখতে পেতাম? কি করে জানতাম শিক্ষা দীক্ষা শালীনতার উপর ভর করে একজন এত বুদ্ধিমতী হয়ে ওঠে? আপনি বিশ্বাস করুন। Shut up! Don't try to make a fool. তুমি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না রঞ্জন। আমি তোমার সঙ্গে নয়, আমি কথা বলছি এই দুঃসাহসী মেয়েটির সঙ্গে, যে শিক্ষা দীক্ষা শালীনতার উপর ভর করে এত বলুন। তোমার শিক্ষা দীক্ষা শালীনতার উপর ভর করে এত বেশি বুদ্ধির জোরে একটা বিজনেস ম্যানেজমেন্ট পাস করে ছেলেকে তোমার পিছনে ঘুরিয়ে নিয়ে আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন বাবা, ওর কোনো দোষ নেই। সব দোষ তোমার, এটাই তো বলবে। তাই যদি হয় তাহলে মাঝে মাঝে তুমি ওর কাছে চাও, কিন্তু ও তো মাঝে মাঝে তোমার কাছে ছড়ে আসে কেন? আপনি বিশ্বাস করুন, শুধুমাত্র একটা চাকরির লোভে এখানে আসে। না, হবে না। এখানে চাকরি করে শিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন সব ব্যক্তিরা, তোমার মতো বিদুষী সর্বগুণের গুণান্বিতরা এখানে চাকরি করে না। বেশ, তাহলে এবার আমি আসি স্যার। দাঁড়াও, তোমার সাহস তো কম নয়। তুমি যাবার সময় আমাকে গালি দিয়ে যাচ্ছ। আমি আপনাকে গালি দিয়েছি? দাওনি। তোমার বাড়িতে পিতৃতুল্য তোমার বাবাও শিক্ষিত ভদ্রলোক আছেন, তাকে তুমি কি স্যার বলে সম্বোধন করো? স্যার বলে সম্বোধন করা কি গালিগালাজের সমতুল্য নয়? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না স্যার। আমি আপনাকে অপমান করেছি? অপমান করনি। তুমি আমাকে নিষ্ঠুর পাষাণ ভেবে সামান্য একটা চাকরি চেয়ে অপমান করনি। বলো, জবাব দাও, তাহলে তোমাকে আমি এখানে বেঁধে রাখবো। বেঁধে রাখবেন? হ্যাঁ, বেঁধে রাখবো। আমি প্রখ্যাত মাল্টিমিডিয়া কোম্পানির অনার অমরেশ লেহারি, যার সততার কাছে মানুষ মাথা নত করে, আর যার ভয় মানুষ পাখা বলে দেয় একই ঘাটে জল। সেই বাবাটাকের পরিবর্তে স্যার বলে সম্বোধন করে তুমি আমাকে অপমান করনি। এতগুলো অপমানের সাজা দিতে তোমাকে আমি এখানে বেঁধে রাখবো। ওঠো, ওঠো মা, চোখের জল মুছে তোমার চোখে যেন আর জল না দেখি। তোমার মতো দেবীর চোখের জল আমার সহ্য হয় না। জানি না কোন সুখিত কার্যের ফলে তোমার বাবা তোমার মতো যে তার বাবা মার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য নিজের আত্মসুখ বিসর্জন দিয়ে ছুটে আসে সামান্য একটা চাকরির সঙ্গে। কিন্তু বাবা, আপনি যা প্রথমে শুরু করেছিলেন তাতে তো আমি ভয় পেয়ে গেছিলাম। রঞ্জন, আমরা বাজার থেকে যদি 100 টাকা দাম দিয়ে একটা হাড়ি কিনি, সেটাকে 10 বার ঘুরিয়ে 20 বার বাজিয়ে দেখি। আর যাকে আমি আমার সংসার মন্দিরে দেবীর আসনে প্রতিষ্ঠিত করব, তাকে একবার বাজিয়ে দেখবো না আমার দেওয়া দেবীত্বের আসন এর মর্যাদা রাখতে পারবে কি না? তাহলে কি দেখলেন বাবা? এ কথার জবাব আজ এখন নয়। বলো মা, আমি তোমাকে 3টি কাজের দায়িত্ব দেব।
আর এই 3টি কাজ করে তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে এই সব প্রশ্নের জবাব তোমরা পেয়ে যাবে। সেই 3টি কাজ কি বাবা? এক, বর্তমানে এই রঞ্জনের মা পরলোকবাসী, তাই আমার সংসারের কুলদেবতার পূজা করে আমার চাকর চাকরানি। বাবা, আমি চাই আগামী কাল থেকে তুমি তোমার শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার কুলদেবতার পূজা অর্চনা করো। বাবা, আর 2, তুমি আমার জন্য সকালে চা তৈরি করো। আর 3 নম্বর হচ্ছে আমাদের 3 জনের ভাত রান্না করবে তুমি। রাঁধুনি বাড়ির সকলের রান্না করলেও আমাদের 3 জনের রান্না করবে। কিন্তু বাবা, আমি যে রান্না করতে জানি না। মতো পারো না, তাই তো? তুমি যেমন জানো তেমনি রান্না করবে, আমরা তাই খাবো। অবশ্য রঞ্জন যদি রাঁধুনির রান্না খেতে চায় সে খাবে। আর এই 3টি কাজে তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে কয়েকদিনের মধ্যে তোমার হাতে তুলে দেবো আমি আমার চক্ষু পুরস্কার। কি বুঝলি? আর যা এতক্ষণ যা ঘটলো, তাহলে এখন কি করা উচিত? কিছু না, শুধু এই স্থান ত্যাগ করে নিজের বাড়ি ফিরে যাওয়া, আর ফিরে যেতে যেতে আর গেয়ে যাওয়া, আজ দুজনার 2টি পথ 2টি দিকে গেছে বেঁকে। আজ দুজনার 2টি পথ 2টি দিকে গেছে বেঁকে। আজ দুজনার 2টি পথ 2টি দিকে গেছে বেঁকে। আজকে না, সেই বাঁকা পথকে সোজা করে এতদিন পরে এমনি করে জড়িয়ে ধরা। তাই তো আমারও বলা উচিত। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা তোমার আকাশ 2টি চোখে। আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ 2টি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। আমাদের জীবনের গতিপথ যেন এক নদীর মতো, কখনো শুষ্ক, কখনো রুক্ষ, আবার কখনো জলধি তরঙ্গ। তাই আমাদের কাজ এগিয়ে চলছে দুর্বার গতিতে। শিবম, তুমি তোমার 1 লাখ টাকার হিসাব খুঁজে পেয়েছো? হ্যাঁ মাসি, পেয়েছি। তুষার, তোমার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে?
25 তারিখে আমার বিয়ের দিনক্ষণ হয়ে গেছে। সুন্দরম, তুমি এই বিয়েতে রাজি আছো তো? রাজি কেন থাকবো না মাসি? কন্যা পণ নিয়ে বোনের বিয়ে দিয়ে তো ভাগ্যের বিষয়। আর তাছাড়া আমরা ওকে তো এইসব থেকে সরাতেই চাই। কেন? সে তোমাদের কি ক্ষতি করেছে? শিক্ষার অহংকারে টম্বু হয়ে বাবা মাকে গাইড করছে, আর সে কি চাকরি করে বাবা মাকে খাওয়াতে চাইছে। তারই জন্য পাগলা বাবাকে আমরা পাগলা করাতে আর বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারছি না। তা তুমি হলে আমাদের সবচেয়ে বড় খেলাড়ি। তুমি অনেক বড় বড় যুদ্ধ হেলায় জয় করেছো। তুমিও কি ওই সুন্দরমের সাথে রাজি আছো? একমত কি বলছো মাসি? সুন্দরম আমার প্রাণের প্রাণ, তাই ওর কথায় মানতে আমি একমত বেদ বাক্য। ওই গাঁজা, হেরোইন, চরস প্রভৃতি মারক দ্রব্যের কথা আমাদের আগেই শেষ হয়ে গেছে। তাহলে বলা তুই তোর কাজটা শুরু কর দেখি তো। নিশ্চয় করব, কিন্তু মামা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আপনারা বলুন, এই মদ খাবেন না মাল খাবেন? এই মদ খেলে কিন্তু নেই, আর মাল খেলে আছে। তোর এই মদ আর মালের মধ্যে তফাৎটা কি বলতো? কেন? এই গণপতির সঙ্গে গোনার যেমন তফাৎ, আমি যদি গণপতির থেকে এই গোনা হয়ে যায়, তাহলে মদটা মাল হবে না কেন বল? ঠিক আছে বাবা, ঠিক আছে, রাখতো। এবার তুই তোর কাজটা শুরু কর দেখি তো। এই তো পথে এসেছে বাপ জননী, আমাকে বলে কিনা গোনা। নিন নিন, সবাই নিজের নিজের মদের গ্লাস ধরুন। দে 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 দেখি তো। করে দাও। জয় মাতারা বলে পান করুন।
স্টপ। কি হচ্ছে এখানে? এত হাল্লা কিসের? মौज मस्ती স্যার, মौज मस्ती করবেন নাকি একটু? যদি করেন, এই কড়া দে স্যারকে একটা কড়া পেক দে তো রে। দে 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 দে। আপনাকে বলতে হবে না, নিন নিন সব ধরুন। বলুন এখানে নাচ গানের আসর বসলো কিভাবে? হঠাৎ নয় স্যার, আমরা মাঝে মাঝে বন্ধু সবাই একটু মস্তি করে এমনি আসর বসান, তাতে কি শুধু আনন্দ ফুর্তি হয় না কালো ধন্যার মাধ্যমে কালো টাকা? ও কথা বলে আপনি লজ্জা দেবেন না স্যার। আমাদের দেখে কি আপনার তাই মনে হচ্ছে? দেখুন না, এরা সবাই কোনো না কোনো বড় বড় অফিসের অফিসার, আর আপনি আমায় তো ভালোভাবে জানেন। হ্যাঁ চিনি, তবে ভালো করে নয়। যেদিন ভালো করে চিনবো সেই দিন হিসাবটা একটু অন্যরকম ভাবে হবে, তাই নয় কি? স্যার, আপনি কি বলতে চাইছেন? বুঝতে পারছেন না? বুঝবেন একদিন, হাড়ে হাড়ে বুঝবেন। আপনি ওভাবে কথা বলছেন কেন স্যার? আপনি কি আমাদের সন্দেহ করছেন? ওই সন্দেহ শব্দটা পুলিশের পৈতৃক সম্পত্তি ম্যাডাম, তাই যে কোনো বিষয়ে জনসাধারণের মধ্যে নিজের বাবা মা এবং স্ত্রীকে সন্দেহ করে থাকে, আর আপনি তো একজন অন্যের স্ত্রী ম্যাডাম। এত দূর ছুটে এসেও কোনো কিছুই যখন পেলেন না, তখন যাবার সময় করবেন নাকি একটু? করবো, নিশ্চয় করবো। সেই দিন আপনাদের আমি পেট পুরে খাবো, দেখবেন খেয়ে যেন পেট ফেটে না যায়। কি হলো? কি হলো? বলে ছেলে হলো না মেয়ে হলো? এতদিন তো আমি সারা সবাইকে এই কথাগুলোই বলে এসেছি। এবার তাহলে আমাকে খুঁজে বের করতে হবে ওই ছেলে মেয়েটা কে করলো। তার মানেটা ওই মদের গ্লাসের মতো সোজা। এখানে 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 অনেক সরষে কিচকিচ করছে, কিন্তু কিন্তু কোন সরষের মধ্যে ভূত আছে তা কেউ জানে না। কিন্তু তুই এখানে কেন? ভিক্ষে ভিক্ষে চাইতে গো, ভিক্ষে। এখানে এখানে অনেক বড় বড় মানুষ আছে তো, তাই তাই ভিক্ষেটা অনেক বড় বাবার বাবা তো, তাই তাই যে আমি ছুটে এলাম। কিন্তু তোকে না আমি বলেছি যে আমাদের সামনে তুই কোনোদিন ভিক্ষা করতে আসবি না। কেন কেন বাবু কেন? এই এই গোটা এলাকাটা কি আপনার বাবার সম্পত্তি নাকি? তুমি সারা এরিয়ায় ঘুরে বেড়াবো, তাহলে আমি ভিক্ষে করবো কোথায়? বস, তাহলে আপনার পায়ের মতো যদি আমার হাতটাও কথা বলতে শুরু করে, তাহলে কিন্তু আপনি সারা জীবন ক্রেচ বগলে করে নিয়ে হাঁটবেন। মানেটা নিশ্চয়ই জানা আছে, অনর্থক থেকে ফোন তুলতে বন্ধ করবেন না। এই তোরা একটু থাম তো। আচ্ছা কালিও, তুই তো দীর্ঘদিন আমাদের সাথেই ছিলিস, হঠাৎ এমনি করে তুই বদলে গেলি কেন? চারপাশের অবস্থা দেখে বস, যাদের সঙ্গে আমি কাজ করতাম তাদের চরিত্র এমন বদলে গেল যা বনের জানোয়ারকেও এরা হার মানায়। তাই নিজের উপর এত বেশি ঘেন্না হলো যে এই পথ থেকে সরে আসতে আমি বাধ্য হলাম। তাহলে তুই এখন কি করছিস কালিও? কিছু ভালো মানুষের দান আর কয়েকটি ভিখারির ভিক্ষের টাকা যোগ করে যা হয় তা দিয়ে চাল ডাল কিনে কিছু ভিখারি আর কিছু অনাথ আশ্রম ছেলেকে খাওয়ায়, আর নিজেও খেয়ে সেই ফুটপাতেই পড়ে ঘুমায়।
আর সেই একজন ভিখারির মধ্যে আমিও একজন। তাই তাই আমার গায়ে হাত দেওয়া মানে ওই কালিয়ার গায়ে হাত দেওয়া। সুতরাং ওই পরিস্থিতি আপনি বুঝতে পারছেন তো? কিন্তু তোমার ছেলে তো তোমাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিল, সেখানে তুমি তো ভালোই থাকতে পারতে, তাহলে সেখানে গেলে না কেন? লজ্জায়। লজ্জায়? হ্যাঁ হ্যাঁ লজ্জায়। কারণ আজ থেকে 25 বছর আগে যে অনাথ ছেলেটিকে ওই আশ্রম থেকে এনে সন্তান স্নেহে মানুষ করে তা নিজে না খেয়ে তার মুখে তুলে দিয়েছিল সুখের অন্ন, লেখাপড়া শিখিয়ে তাকে করেছিল মানুষের মতো মানুষ। আর সেই ছেলে যদি ওই বাবাকে আবার ওই বৃদ্ধাশ্রমে যেতে বলে, তাহলে সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার থেকে ওর মরে যাওয়া অনেক ভালো। কিন্তু কিন্তু আমি 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 মরিনি। আমি বিক্রি করে পেট চালিয়ে বেঁচে আছি। কেন 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 আপনারা জানেন? ওই ভগবানের নিক্তি ছাড়া বিচারিতার জন্য। বলে কি হলো কি হলো? সবাই তোরা খামোশ হয়ে গেলি কেন? এতক্ষণ তো তোরা অনেক কিছুই দেখলি, শুনলি আর বুঝলি। এবার তোরাই বল, ওই ভগবানের কাছে তোরা কোল জুড়ে কাকে চাইবি? না ছেলে না মেয়ে, না মেয়ে না ছেলে, নাকি আমার মতন হিচড়ে? তবে যেখানেই থাকুক না কেন, তাদের তুমি সুখে রেখো ঠেকো। ও বাবা সত্য, তোর এই অভাগিনী মায়ের কথা কি তোর একটি বার মনে পড়ে না বাবা? আমার সব সময় ফুরিয়ে আসছে সত্য, তোর আর বৌমার জন্যে আমার বুকের ভেতরটা হাহাকার করছে সত্য। ওরে বাবা, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয় একবার সত্য। আমি ফিরে এসেছি মা, আমি যে তোমার কোলে ফিরে এসেছি মা, কিন্তু কোথায় তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন মা? আমি যে তোমার ডাক স্পষ্ট শুনতে পেলাম, তাহলে তুমি কোথায় হারিয়ে গেলে মা? বলো না মা, বলো না। কি হলো গো তোমার? কি হলো গো তোমার? তুমি হঠাৎ এভাবে মামা বলে চিৎকার করে উঠলে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ লক্ষ্মী, আমি সুস্থ হয়ে আছি। আর সেই সুস্থ শরীরে আমার মায়ের ডাক আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আর দেখেছি আমার মা দুহাত বাড়িয়ে সত্যম সত্যম বলে ডাকছে। এ তোমার মনের ভুল গো, তোমার মনের ভুল। না না, এই কখনো সত্যি হতে পারে না।
কিন্তু হয়েছে লক্ষ্মী, আমি সেই ডাক শুনে পাগলের মতো ছুটে এলাম, বারবার মা মা বলে ডেকে চিৎকার করলাম, কিন্তু আমি মায়ের তো দেখা পেলাম না লক্ষ্মী। পাবে না তো পাবে না, তুমি হাজারো দিন এভাবে কাটিয়ে দিলে, তুমি মায়ের দেখা যে পাবে না। মায়ের কথা তুমি চিন্তা করো, তাই তো তোমার মনে হচ্ছে। না না লক্ষ্মী, তোমার এই ধারণা সত্য নয়। তাই যদি হবে, তাহলে এতদিন আমি মায়ের ডাক শুনতে পাইনি কেন? কেন কোনদিন মায়ের কথা চিন্তা করে এমনি ভাবে বুকের মধ্যে কাল বৈশাখীর ঝড় উঠে? আমার কি মনে হয় জানো, ওখানে বোধহয় মা হয়তো বড় কষ্টে দুঃখে আছে। মায়ের বুক ফাটা কান্না, লক্ষণী তোমার বুকটা এমন হা করে উঠছে। হাজার হোক নারীর বন্ধন, রক্তের সম্পর্ক তো একটি মাত্র ছোট্ট শব্দে সেই রক্তের সম্পর্কটাও তো ছিঁড়ে গেল লক্ষ্মী। হারিয়ে ফেললাম বাবাকে, বাবার মাকে মা বলে ডাকার অধিকার, তাদের পদধূলি মস্তকে ধারণ করে আশীর্বাদ নেওয়ার আমার সে অধিকার আজ রইল না লক্ষ্মী। এই দুঃখ যে শুধু তোমার একার লাগো, এই দুঃখ কষ্ট যে আমারও। কত আশা স্বপ্ন নিয়ে আমি এ বাড়িতে এসেছিলাম, দেবদেবীর মতো শ্বশুর শাশুড়ি পাবো, তাদের স্নেহ মমতা ভালোবাসার আড়ালে থাকবো। এখন আমরা হয়েছি তাদের সন্তান, তাদের বৃদ্ধ বয়সে তারা হবে আমাদের সন্তান। আমার সেই স্বপ্ন যে সারা জীবন স্বপ্নই রয়ে গেল গো। আমার জীবনের বিনিময়ে সেই স্বপ্ন যে কোনদিন পূর্ণ হবে না গো, কোনদিন পূর্ণ। একবার আমার কি মনে হয় গো? বাবা আমার গুরু পাপে লঘু দণ্ড দিয়ে ত্যায্য পুত্র না করে আমাদের দুজনাকেই যদি গুলি করে মারতে। তোমার ছেলেরা যে পথে চলেছে করুক না, বিধির বিধান ক্ষুণ্ণ করার জন্য আমাদের কারো সাধ্য নেই। যে যেমন কর্ম করবে তাকে যে তেমনই ফল ভোগ করতে হবে। তাহলে পূর্ব জন্মে আমরা কোনো মহাপাপ করেছি, এই জন্মে সেই পাপের ফল ভোগ করছি। বেঈমান, স্বার্থপর, বিপদগামী সন্তানের মা আর বাবা হয়ে আর আমার কোনো দুঃখ নেই গো। কথাই বলে শতপুত্রের জননীর গর্ভে একটা সুসন্তান জন্মালে মা হয় তার গর্ভে সেই সুসন্তান কাকে বুকে জড়িয়ে ধরে তুমি হবে মাতৃগর্ভে গর্ভিণী। ওগো সেই যেন হয় সেই সুসন্তান, এই বংশের জ্বলন্ত সত্যম হলো সন্তান। ও কথা তুমি বলো না, ও কথা বলতে নেই। আমার বংশের কোন দেবতা ওই রাধা মাধবকে সাক্ষী রেখে, আমার সম্মুখে এই দর্শক বৃন্দকে সাক্ষী রেখে আমি যোগে ত্যায্য পুত্র করেছি।
হয়ে গেল, মাতৃত্বের সম্পর্ক ছেড়ে গেল নারীর জান, নারীর দল ছিন্ন হয়ে গেল তার পিতৃত্বের মাতৃত্বের দিন। কিসের পিতৃদিন মাতৃদিন করছেন বলুন তো? ছেলেকে কত টাকা দিয়ে, কত বিলাসিতা দিয়ে মানুষ করেছেন যে মাতৃদিনের এত ঘটা? এসব তুমি কি বলছো মা? আমরা তো বেশি ন্যাকামো করবেন না। আপনি কি ভাবছেন আমি ঘাসে মুখ দিয়ে চলি? আপনাদের কথার কোনো মানে বুঝতে পারবো না, তাই না? তুমি যখন সবই বুঝতে পেরেছো তাহলে অত কথার কাজ কি মা? তুমি পরিষ্কার ভাষায় বলো না আমরা কি করব? আমরা কি করলে তোমরা উভয়ে সুখী হবে? আমাদের কথা না ভাবলেও চলবে, আপনারা খুশি থাকলেই চলবে। এবার বলুন তো, এই 27 বছরে আপনার মেজো ছেলেকে মানুষ করতে কত টাকা খরচ করেছেন? আমি 27 দিনে সুদ সমেত সেই সব টাকা ফেরত দিয়ে দেবো। তুমি কি বলছো মা? তুমি কি বলছো? এতদিনের হিসাব বিচার করেছে মাত্র নিঃশোধ হয়ে যায়। আমার স্বামী তা পারবে, আর আপনি বা পারছেন কেন? আপনি আমার স্বামীকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন। বলুন এই কদিনে আপনার, এই ক মাসে আপনার গর্ভ ভাড়া কত? শিশুকালে আপনি 2 বছরে কত লিটার দুধ খাইয়েছেন? দুধের দাম কত? সব দাম মিটিয়ে দিয়ে তুই কি মাত্রের ঋণ শোধ করতে চাইছো মা? আফসোস, মাতৃঋণ পিতৃঋণ সব শোধ করে দিয়ে আমি প্রমাণ করে দেবো যে যারা পিতামাতাকে স্বর্গের দেবদেবীর সাথে তুলনা করে তারা এই পৃথিবীর সব থেকে একটা বড় মূর্খ। কোকি কে হাসে? কারা হাসে? স্বর্গ মত্ত আলোড়িয়া কারা করেছে অট্ট হাসি? দেখো লক্ষ্য জানো। এই তো আমরা ঈশ্বরের সৃষ্টি মানুষ, আমাদের কথাবার্তা তোমরা বুঝবে না, তোমাদের বোঝার মতো শক্তি নেই। হাসি কান্না ভুলে তোমাদের নীরব থাকাই ভালো। চুপ! আমার কথা তুমি বুঝবে না, তোমাদের ছেলে আর বৌমার কথা বুঝবে। যারা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, তারা কানে খাড়া করে শুনছে আমার বাণী। তোমরা চোখ বন্ধ করো, দেখো না এই দৃশ্য। তোমরা কানে আঙ্গুল দাও, শুনো না এই মহাপুরুষের বাণী। তুমি কি পাগল হয়ে গেছো? না হলো তোমার কোনো চিন্তা নেই মা। বাবাকে আমি রাঁচির বিখ্যাত পাগলাগারে দেব। এত বড় আঘাত তো দিতে পারলি রে খোকা, যে তাকে বলে উনি পাগল হয়ে যায়। না, বাবা পাগল হবে নিজের দোষে, কারণ নিজের জেদ বজায় রাখতে বর্দাকে তেজ্য পুত্র করে আবার তারে কথা চিন্তা করে এখন পাগল হয়ে যাচ্ছে। যত সব কথা এইসব ঢং দেখে আর বাঁচি নে। আগে এই জঞ্জালগুলোকে বাড়ি থেকে তাড়াবো, তবে এই বাড়ি মানুষের বাসযোগ্য হবে। আচ্ছা বৌদি, তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার মা বাবাকে জঞ্জাল বলছো, আর তুমি যদি তোমার বাড়িতে দাঁড়িয়ে তোমার বাবা মাকে জঞ্জাল বলতে পারবে তো? আমার বাবা মার সঙ্গে তোমার বাবা মাকে তুলনা করে তুমি চাঁদ আর চামচিকে একসঙ্গে মিলিয়ে দিও না সুধা। তুমি আমার বাবা মাকে নিয়ে পুতুল খেলা খেলবে আর আমি মেয়ে হয়ে সেগুলো সহ্য করবো? আমি বলছি সেটা মেয়ের মতন থাকবি।
বাবা মাকে নিয়ে বড় বড় কথা বলে এই সংসারের কাছে সকলের কাছে অপ্রিয় হতে যাস না। ছোটদা, তোমরা সবাই মিলে আমার বাবা মাকে নিয়ে পুতুল খেলা খেলবে, আর আমি মেয়ে হয়ে তাই সহ্য করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখবি, কারণ মেয়ে হয়ে তুই জন্মেছিস। কোন অন্যের প্রতিবাদ ক্ষমতা যখন তোর নেই, তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকা তোর উচিত। মা, আমি বুদ্ধিমতী হতে চাই না মা। আমি চাই না আমার মা বাবার প্রতি অন্যায় অবিচার সহ্য করতে। আমি তার জন্য প্রতিবাদ করব মা। আমি সারা জীবন বোকাই থাকতে চাই। কিন্তু তোর হয়তো জানা নেই, এ বাড়িতে তোর কোনো কথার মূল্যই নেই। আর এই সংসারে আমাদের কথাই শেষ কথা, আর এসব কথা শুনতে সবাইকে বাধ্য। না, আমরা তোর জন্য একটা পাত্র স্থির করছি, আর সেই পাত্রকে তোকে বিয়ে করতে হবে। না, আমি বিয়ে করব না। এই মাসের 25 তারিখে। না, আমি বিয়ে করব না। তুই করবি না, তোর ঘর করবে। বেশ না, তুই বিয়ে না করে সারা দেশে দিন কি বড় বড় বেড়াবি, এ আমরা কিছুতেই সহ্য করবো না। বেশ না। মনে রাখিস, বর্তমানে বাবা মা অচল, তাই আমরা যা সিদ্ধান্ত করবো তা সবাইকে মানতে বাধ্য হবে। আর যে মানতে চাইবে না, এই পিস্তলের গুলিতেই হবে তার জীবন লীলার অবসান। ছোটদা, তুই কি মানুষ? বাবা মার সামনে এসব কথা বলতে তো লজ্জা করলো না? না, হচ্ছে না, কারণ বাস্তবকে মেনে চলাটা হচ্ছে জীবন, আর মান্দাত্তর আমলের নীতিকে জড়িয়ে ধরাটা হচ্ছে মরণ। আমি সেই জীবনকে বরণ করতে চাই, মরণকে নয়। তাই তুই জীবনটাকে বরণ করে নে রে মা। তুই বাবা, ছেলের কথা মতো তুই বিয়ে করে তুই এই সংসারের থেকে চলে যা। এই বুড়ো বুড়ের কাছে তুই আর থাকিস না বাবা। বাবা, বাবা, তুমি নিচে কথা বলছো বাবা? ওরে ওরে, তোর বাবা ঠিক কথাই বলছে রে। ওরে বেঁচে বেঁচে আমাদের ভাগিদার হতে গিয়ে ওদের ওদের পটে তুই পড়িস না রে। ওদের না, না, আমি তো পারবো না মা। শোনো শোনো দাদারা, শোনো শোনো বৌদি, আজ থেকে তোমরা আমার বাবা বঞ্চিত করতে হবে না। তোমরা তোমাদের মতো থাকো, আর আমরা আমাদের মতো থাকবো। না, আজ থেকে এই বাড়িতে তোর কোনো কথার মূল্য নেই। বেশ না? কাল থেকে তোমরা আমাদের খেলার পুতুল। আমি যেমন নাচাবো তোমরা তেমন নাচবে। যে নাচতে যাবে না, এই পিস্তলের গুলিতে হবে তার জীবন লীলার অবসান। খেলা 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 ঘর মোর ভেসে গেছে গায় নয়নের যমুনা। খেলা ঘর মোর ভেসে গেছে গায় নয়নের যমুনা। বাঁশি তবু কেন নাম তোরে ডাকে আজও মোর আঙিনা। নয়নের যমুনা
স্বপ্নের খেলাঘর আমি বাঁধতে চলেছি, জানি না আমার সে স্বপ্ন সার্থক হবে কিনা। টাকা পয়সা ধন দৌলত মান মর্যাদা কোনো কিছুই মানুষকে সুখী করতে পারে না যদি তার সংসার সুখের না হয়। কথাতেই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। তাই সারা দেশ ঘুরে যে 700 রমণীকে আমি বাড়িতে নিয়ে এসেছি, ওইসব চিন্তা মন থেকে সরিয়ে দিয়ে আর লক্ষ্মী ছেলের মতো এই চাটা খেয়ে নিন বাবা। এত তাড়াতাড়ি চা হয়ে গেল মা? তুমি কখন এ বাড়িতে এসেছো? অনেকক্ষণ এসেছি বাবা। এখানে এসে স্নান ছেড়ে আর চা তৈরি করে তাই আমি দিলাম। তাহলে রঞ্জনকে চা কে দেবে মা? তিনি তো চা খাচ্ছেন বাবা। খাচ্ছেন মানে? সে তো পশ্চিমকালে এত তাড়াতাড়ি ঘুম থেকেই ওঠে না। আর উঠতে কি চাই? অনেক ডাকাডাকি করে তবু কিছুতে উঠলেন না। দিলাম এক বালতি জল ঢেলে, ব্যাস মন্ত্রের মতো কাজ হয়ে গেল। আর উঠে বসতেই আমি চায়ের কাপটা ধরিয়ে দিলাম। চাটা খেয়ে আর ওই বাগানে ঘুরতে যদি অতই মান সম্মানে লাগে তাহলে ওই ছাদের উপরে কি আধ ঘন্টা হাঁটাহাঁটি করবে? এতদিনে প্রমাণ পেলাম মা যে বুনল বাঘা তেঁতুল ছাড়া জমে না। বাবা আপনি না দিন দিন যেন ছেলে মানুষ হয়ে যাচ্ছে। ওরে মা, মায়ের কাছে ছেলেরা তো সারা জীবন ছেলে মানুষই থাকে। ঠিক আছে বাবা, আপনারই জয় হলো। আর আমি এখন মন্দিরে চললাম বাবা, মন্দিরে চললাম। এই একটি মেয়ে যে তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে আমার হৃদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে। ছোটবেলায় আমার মা মনে হয় আমায় খুব ভালোবাসে, কিন্তু জানি না এই সবিতা মায়ের চেয়ে বেশি ভালোবাসতেন কিনা। মা গো, তোমার পবিত্র আসনে যদি এই সবিতা মাকে বসে আমি কোনো ভুল করে থাকি, তুমি আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। কে? ও সত্য, এসো বাবা, এসো, বলো এখন কেমন আছো তুমি? ভালো আছি, আমরা ভালোই আছি স্যার। আপনি ভালো আছেন তো? আচ্ছা, এখন তুমি কোথায় কি কাজ করছো? একটা লেজ কারখানায় মেশিন ম্যানের কাজ করছি স্যার। সে কি তোমার মতো উচ্চ শিক্ষিত একটা ছেলে হাড় ভাঙা খাটুনি সহ্য করেও আমি তৃপ্তির হাসি হাসতে পারলাম না স্যার। যদি জানতাম আমার যে উদ্দেশ্য নিয়ে আমি আমার ভাইকে চাকরিটা দিয়েছিলাম, আমার সে উদ্দেশ্য সফল হয়েছে। সফল হয়নি মানে? তাহলে কি আপনার বাবা মা? আমার ভাইয়ের বাড়ির বিনে মাইনের চাকর আর চাকরানি দুবেলা পেট ভরে খেতে পায়নি সবার ভালো জায়গা। গতকাল শুনলাম বাবাকে নাকি পাগলা গারদে আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। কিন্তু কেন? বাবা মা কি তাদের কাছে এত ভারী হয়ে গেছে? ঠিক তা নয় ভাই। বাবা মাকে বাড়ি থেকে তাড়াতে না পারলে আমাদের একমাত্র বোন সীতাকে একটা মাতাল চরিত্রহীন ছেলের সঙ্গে তারা বিয়ে দিতে পারছে না। সে কি? এত নিচে নেমে গেছে নাকি চাকরি পেয়ে শিবম ধরাকে স্বরাজ্ঞান করছে? নিজের বাবা মা বোনের পর তাহলে শিবমের সঙ্গে রিক্তা তো একই অপরাধের অপরাধী বাবা। শিবমের সাহায্য না পেলে তোমার বোন রিক্তা ভালোবেসে শিবমকে বিয়ে করেছিল, আমরা মেনে নিয়েছি, কিন্তু ও বাড়িতে কোনোদিন যায়নি বাবা। কিন্তু তলে তলে যে এত কাণ্ড ঘটাচ্ছে।
সব কাণ্ডের আমি মূলচ্ছেদ করবো বাবা। এত বড় অন্যায় অবিচার করলে শুধু আমার বোন ভগ্নী বেদে কেন, স্বয়ং ভগবানকেও আমি ছেড়ে কথা কইব না। আর সেই জন্যই তো আমি তোমার কাছে ছুটে এসেছি রঞ্জন বাবু। তেজ্য পুত্র হয়ে ও বাড়িতে ঢোকার কাউকে কিছু বলার অধিকার নেই। তাই দয়া করে তুমি যদি একটু চেষ্টা করো তাহলে আমার বাবা মা বোন মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। হে যে আমার সীতার বহুল কণ্ঠস্বর কোথা থেকে ভেসে আসছে? আপনি ভুল করছেন দাদা, এ আপনার বোন সীতার কণ্ঠস্বর নয়। হ্যাঁ সত্যম, এ আমার আরেক মা, এ বাড়ির পূজারিণী সবিতা রায়। না স্যার, এত বড় ভুল আমার হতে পারে না স্যার। আমি আমার বোনের কণ্ঠস্বর চিনতে পারবো না। বেশ রঞ্জন, তুমি সবিতা মাকে বলো যেন পূজা শেষ করে এক কাপ চা নিয়ে এখানে আসে। আমি যাচ্ছি বাবা। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটাও, জীবন মরুতে করুণা ধারায় ঝড়ো প্রভু, মঙ্গল দীপে জেলে অন্ধকারের দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আমি এখনো বলছি স্যার, ও আমার বোন সীতা ছাড়ার কেউ নয় স্যার। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, বর্ণন আর চক্ষুর বিপদ ভঞ্জন হবে। মা আমার এক্ষুনি তোমার জন্য এক কাপ চা নিয়ে এখানে আসে। এনাও বাবা, চা একটু পরে খাবে। চা পরে খাবো? হ্যাঁ। আচ্ছা দাও বাবা। আপনি আপনি এই নিন পূজার প্রসাদ। দাদা! তাহলে তোমার অনুমানই সত্য হলো। কিন্তু এ তুমি কি করলে মা? রঞ্জন আর আমার সঙ্গে মিথ্যার আশ্রয় নিয়ে তুমি প্রতারণা করলে। আমি যে স্বেচ্ছায় এ কাজ করিনি বাবা, না হলে আপনার ছেলের সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয় তখন আমি বুঝে উঠতে পারিনি বাবা তিনি ভালো না মন্দ। তার উপর আবার যে কোনো সময় বিপদ হতে পারত। আর আমার বাবা আমার যে
সেই সঙ্গে যে মান সম্মান জড়িয়ে আছে বাবা। দ্বিতীয় সংকোচে ভাবে আমি আমার নাম পরিচয় ঠিকানা আমি সব গোপন করে গেছি বাবা। কিন্তু সেদিন মিথ্যেকে সত্য করার সময় আমি যে সময় পাইনি বাবা। বেশ, সে কথা না হলে মেনে নিলাম, কিন্তু তোমার দাদারা যে একটা মাতাল চরিত্রহীনের সঙ্গে তোমার জোর করে বিয়ে দিচ্ছে, এই কথা তুমি আমাদের বলনি কেন? সে কথা বলার সুযোগ হওয়ার আগেই এমন একটা বাজে কথা বলার আগে আপনার ছেলেকে বলতে আমার যে বিবেকে বেঁধেছিল বাবা, ভেবেছিলাম বেলায় আমি এই কথাগুলো বলবো, কিন্তু তার আগে দাদা এসে সব কথা। তাহলে সে বিয়েতে কি তোমার মত আছে মা? সেই কথা আমার কাজে আর ব্যবহারে বুঝে নিন বাবা, আমার তো আর কিছু বলার নেই। আমারও আর কিছু শোনার নেই মা, তুমি এখানে এসো তো মা, এখানে এসো। রঞ্জন, তুমিও এসো। শোনো সত্যম, তোমার শিক্ষা বিবেক মনুষ্যত্বকে আমি শ্রদ্ধা করি, তাই তোমার একটা জ্বলন্ত সমস্যার সমাধান করতে তোমার একমাত্র বোন সীতাকে আমি আমার লেহারি পরিবারের পুত্রবধূর মর্যাদা দিয়ে দিলাম। আপনি মানুষ, আপনি দেবতা, আপনি আমার দেবতা। আমি ভগবান নই, আমি হচ্ছে বিচারক। তাই তোমার আবেদনে সাড়া দিয়ে আগামী 25 তারিখে তোমার বাবার বাড়িতে আমি করব আমার জীবনের প্রথম ও শেষ বিচার। বিচারকের আসনে বসে আমি বলবো, অর্ডার, অর্ডার, অর্ডার। এদিকে একটা ধূপের প্যাকেটও বিক্রি হইল না, তারপরে বাড়ি গিয়ে কি যে করি, এদিকে বাড়িতে একটা কানা করিও নেই। আজ কিভাবে চলবে? কর্মক্লান্ত হয়ে মানুষটা বাড়িতে ফিরে এলে তার মুখে আমি কি খেতে দেব? না না, যে করে হোক আমাকে 2-4 প্যাকেট ধূপ বিক্রি করতেই হবে। ও বাবুরা, ধূপ নেবেন বাবু? ধূপ, খুব সুগন্ধি পড়া ধূপ, যা আপনাদের সংসারকে খুব আনন্দিত রাখবে। নেবেন? ও বৌদি বোনেরা, ধূপ নেবেন? ধূপ নিন না 1 প্যাকেট ধূপ। ধূপের গন্ধ নয়, আমি তোর সারা শরীরের গন্ধে উপভোগ করতে চাই। কত টাকা লাগবে আর কত টাকা দিলে তোর শরীরের সুগন্ধ দান করবি? মানুষের জীবন জীবিকা নিয়ে উপহাস করো না ভাই। ধূপের প্রয়োজন হয়তো বলুন, নইলে আমি যাচ্ছি। ধূপ নেবেন বাবু? ও বৌদি বোনেরা, ধূপ নেবেন? ধূপ বাবুরা, ধূপ নেবেন? আরে যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, তোর শরীরের যা গঠন, তাতে সবাইকে ভাই না বানিয়ে অন্য কিছু বানালে তুই মহারানী ভিক্টোরিয়ার মতো জীবন যাপন করতে পারবি। চাই না, চাই না আমি মহারানী ভিক্টোরিয়ার মতো জীবন যাপন। আমার স্বামীর ভালোবাসায় আমি মহারানী হয়েছি। ধূপ নেবেন বাবু? ও বাবুরা, ধূপ নেবেন? ধূপ, ধূপ। তোর ওই মহারানীর বেশটা আমি ভালোই দেখতে পাচ্ছি। কোথায়? ওই পার্কের ছোপের আড়ালে। তুই যদি আমাকে খুশ করে দিতে পারিস, তোকে শাড়ি, গয়না, টাকা, পয়সা সব দেবো। ওসব আমি কিচ্ছু চাই না। এখন বলছি হাতটা ছেড়ে দাও, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো। সবাই যে যার কাজে ব্যস্ত, শুধু শুধু চিৎকার করে তাদের ডিস্টার্ব দিয়ে কোনো লাভ হবে না। মনে মনে খেলে আমি একটা ভিখারি, আমি চাইছি
তোকে আমি একটা পয়সাও ভিক্ষা দেব না। কেন কেন দিবি না রে শয়তান? শালা মেয়েদের হাত ধরে টাকা পয়সা শাড়ি গয়না তুই দিতে পারিস? তাহলে তাহলে একজন ভিখারিকে তুই 10 টাকা দিবি না কেন? তুই মানুষ না জানোয়ার? জানোয়ার? তাহলে সেই জানোয়ারের খাবারটা সহ্য কর। এবার বল, কে জানোয়ার কে মানুষ? মানুষ নয়, এটা দু পায়ে জানোয়ার। তাই তাই তোকে তোর প্রাপ্য সাজা নিতে হবে। তোমার কোথাও লাগেনি তো? না, লাগার মতো কোনো জায়গা আছে আমার নেই বাবা। কারণ কারণ হে দেশে ভাগ্যবান বাবা, খিল চল লাঠি আমাদের চল ভাত বাবা। তার মানে মানে আমাকে নয় বাবা, জিজ্ঞাসা করো ওই সুট ফুট পরা মহাপুরুষটিকে, তাহলে সব উত্তর পেয়ে যাবে। তোর মতো একটা ফালতু স্টেট বেকারের আমি প্রশ্নের উত্তর দেওয়ার বাধ্য নই। পালিয়ে যাচ্ছ কেন? এই সভ্য সমাজের অসভ্য মানুষ সাধারণ মানুষের কাছে বুঝি মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছ, তাই না? তোর এতদিন আমি দয়া করে অনেক অত্যাচার সহ্য করেছি, এবার তোর ওই কলাই পা দিয়ে তোকে শেষ করে দেব। আমি প্রমাণ করে দেব সালা আমি একটা স্টেট বেকারের ছেলে নই, আমি একটা জীবন্ত শয়তান। মুখে বলতে হবে কেন? ঈশ্বরের কোন ভুলে